সময়ই বলে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্বিতীয়ালিতে কিয়েভে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। মোদীর এই সফরের দিকে নজর গোটা বিশ্বের। অনেকে মোদীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ জন বলে মনে করেন। তাই যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে মোদী কতটা সফল হন এখন তো তা দেখার অপেক্ষায়। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইউক্রেন সফরে গেলেন নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মোদীর এই সফরকে গুরুত্ব সহকারে দেখছে গোটা বিশ্ব। অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মধ্যস্থকারী হিসেবে ভূমিকা রাখতে চান মোদী। যুদ্ধের অবসান এবং ন্যায়সঙ্গত শান্তির বিষয়টি ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। তাই কিয়েভে মোদীর উপস্থিতিকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ভলোদিমির জেলেনস্কি। চিকিৎসা, কৃষি সহ দুই দেশের মধ্যে সই হয় 4টি চুক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউক্রেন সফর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনে ভারতের প্রধানমন্ত্রীর এটাই প্রথম সফর। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীন শান্তি সম্মেলনে উপস্থিত থাকার জন্য আমি ভারতকে ধন্যবাদ জানাতে চাই। এর মধ্যে চিকিৎসা, কৃষি, মানবিক সম্পর্ক এবং সংস্কৃতি বিষয়ে ভারতের সাথে আমাদের 4টি চুক্তি হয়েছে। এর আগে পোল্যান্ডে অবস্থানকালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আগ্রহী ভারত এমনটি জানান মোদী। এমনকি মধ্যস্থতা করার প্রসঙ্গ টানেন ভারতীয় প্রধানমন্ত্রী। মোদী বলেন, শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক আলোচনা প্রয়োজন। বন্ধু রাষ্ট্রগুলোর সাথে আলোচনার মাধ্যমে এসব সংঘাত বন্ধে যে কোনো সহায়তা করতে রাজি নয়াদিল্লি। यूक्रेन और पश्चिम एशिया में चल रहे संघर्ष। ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে যুদ্ধক্ষেত্রে কোনো সংঘাত বা সমস্যা সমাধান করা যাবে না। যে কোনো সংকটে নিরপরাধ মানুষের প্রাণহানি একটি অমানবিক বিষয়। তাই অত্র অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারত বন্ধু প্রতিম দেশগুলোর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। मासूम लोगों की जान की हानि पूरी मानवता के लिए। তবে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক ভারতের। গেল জুলাই মাসে মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করেন মোদী। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রুশ হামলা শুরুর পর ওই ঘটনায় নিন্দা জানায়নি ভারত। এছাড়া রাশিয়ার সমালোচনা করে জাতিসংঘের আনা প্রস্তাবের পক্ষেও ভোট দেয়নি দেশটি। তাই বিশ্লেষকরা মনে করছেন রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে মোদী খুব একটা ভূমিকা রাখবেন না। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মারাত্মক প্রভাব পড়েছে ভারতের পর্যটন এবং চিকিৎসা খাতে। ভারতের ব্যবসায়ীরা বলছেন 5 আগস্টের পর থেকে তাদের ব্যবসা তলানির দিকে যেতে থাকে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে, বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা কমে গেছে 90%-এরও বেশি। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। চিকিৎসা, ভ্রমণ কিংবা কেনাকাটা, উদ্দেশ্য যাই হোক, বাংলাদেশিদের প্রথম পছন্দ প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রতিদিন বাংলাদেশিদের গড়ে 5000-এর বেশি ভারতীয় ভিসা দেওয়া হয়, যাদের প্রত্যেকেই সেখানে গিয়ে খরচ করেন মোটা অঙ্কের অর্থ, যা অবদান রাখে ভারতের অর্থনৈতিক অগ্রগতিতে। কিন্তু এখন পরিস্থিতি একদমই ভিন্ন। বাংলাদেশিদের অভাব এখন ভোগাচ্ছে ভারতের ব্যবসায়ীদের। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে মারাত্মক প্রভাব পড়েছে ভারতের পর্যটন শিল্পে। গত মাসে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়লে পর্যটন ব্যবসায় প্রভাব পড়তে শুরু করে, যা আরও অবনতির দিকেই যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তাদের ব্যবসা রীতিমতো তলানিতে ঠেকেছে। যতই দিন যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ পর্যায়ে যাচ্ছে। স্থানীয় অপারেটরদের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে যাওয়া পর্যটকদের প্রায় 1/4 বাংলাদেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই পর্যটকরা মূলত মেডিকেল ট্যুরিজম এবং দুর্গাপূজা ও বিয়ের মৌসুমে কেনাকাটার জন্য যান। বাংলাদেশি ভ্রমণকারীদের প্রায় 40-45%-এরই প্রধান গন্তব্য হল ভারত। এর মধ্যে প্রায় 80%-ই ভ্রমণ করেন চিকিৎসার জন্য। বাকিদের উদ্দেশ্য কেনাকাটা এবং অবকাশ যাপন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকে প্রতিবেশী দেশটির ভ্রমণের পরিকল্পনা স্থগিত করেছেন। যাদের জরুরি ভিত্তিতে ভারতে যাওয়া দরকার, শুধু তারাই ভ্রমণ করছেন। জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফ্লাইটগুলো পুনরায় চালু হয়েছে ঠিকই, কিন্তু এসব ট্রিপগুলোতে যাত্রীর চাপ 50%-এরও বেশি কমে গেছে। বিভিন্ন ট্যুর অপারেটর কোম্পানিগুলো বলছে, গত মাস থেকে খুবই অল্প সংখ্যক মানুষ ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ফলে এখন ঋণ নিয়েই ব্যবসায়িক কার্যক্রম চালু রাখতে হচ্ছে তাদের। গত বছর সব মিলিয়ে 9.23 মিলিয়ন বিদেশি পর্যটক পেয়েছিল ভারত, যার মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া পর্যটকের সংখ্যাই ছিল প্রায় 23%, যা যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশিদের ভ্রমণ কমে যাওয়ায় ভারত প্রতি মাসে 750 কোটি টাকা হারাচ্ছে। চলমান অস্থিরতায় পর্যটনের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিতে পড়েছে ভারতের চিকিৎসা খাত। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে, ভারতের চিকিৎসা নিতে আসা বিদেশিদের মধ্যে 70-80%-ই আসেন বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। কেয়ার-এজ রেটিং অনুযায়ী অস্থিরতা অব্যাহত থাকলে চলতি বছর ভারতের চিকিৎসা পর্যটন কেন্দ্রিক আয় 10-15% কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কঠিন এক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভারতের অর্থনীতিকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করে জাতীয় ঐক্যে ডাক দিয়েছেন কামলা হ্যারিস। আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার অঙ্গীকারও করেছেন তিনি। 10ম বিবাহ বার্ষিকীতে নিজের রাজনৈতিক ক্যারিয়ারে অনন্য এক মুহূর্তের সাক্ষী হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির 4 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন দেওয়া ভাষণে তিনি আশ্বস্ত করেন, নির্বাচিত হলে বিশ্বের বুকে গর্বিত রাষ্ট্র হিসেবে মাথা তুলে রাখার মতো রাষ্ট্র বিনির্মাণ করবেন তিনি। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে দেশ ভয়াবহ দুর্যোগে পড়বে বলে সতর্ক করেন। ফিলিস্তিনিদের জীবন রক্ষায় গাজায় হামলা বন্ধে চেষ্টা চালানোর কথা বললেও ইসরায়েলের সহিংসতাকে আত্মরক্ষা বলে সাফাই দিলে উচ্চ স্বরে এ নিন্দা জানান সেখানে থাকা অনেকেই। গাজায় হত্যাযজ্ঞ চালাতে মার্কিন অস্ত্র আর
বোমার চালান ইসরায়েলে পাঠানো বন্ধের দাবিও তোলেন তারা। কামলা প্রতিশ্রুতি দেন ইসরায়েলের পক্ষ ছাড়বেন না। এই সম্মেলন আর ভাষণ চলাকালে বাইরে ব্যাপক বিক্ষোভ করেছেন ফিলিস্তিনি নিপীড়ন বন্ধের সমর্থকরা। এক পর্যায়ে পুলিশের বাধে ধস্তাধস্তি আর হাতাহাতিতে জড়ান বিক্ষোভধরা। যুদ্ধ বিধ্বস্ত গাজায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করছে জেলেরা। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের যুদ্ধের কারণে এসব জেলের জীবিকা নির্বাহ বন্ধ হতে থাকে। খাবারের সরবরাহ কমে গাজায় সংকট এখন আরো তীব্র। তবে এবার যুদ্ধের মধ্যেই শত শত জেলে জীবনের ঝুঁকি নিয়ে আবারও নেমেছে মাছ ধরার কাজে। বিস্তারিত ইফাত জাহানের প্রতিবেদনে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগরে প্রবেশ করছে গাজার জেলেরা। ইসরায়েলের স্বেচ্ছাচারিতার নীতির কারণে গাজার এসব জেলেদের জীবন নিমজ্জিত হয়েছে দুর্দশার জালে। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হবার পর থেকে জেলেদের উপর নিষেধাজ্ঞা আরো কঠোর হয়। এতে খাবারের সরবরাহ কমে যাওয়ায় বিপদ তীব্র হতে থাকে। প্রায় 22 লাখ ফিলিস্তিনির খাবারের সংকট দেখা দেয়। যুদ্ধ শুরু হবার আগে গাজায় 4000-এরও বেশি জেলে এবং শতাধিক অপেশাদার লোকজন মাছ ধরার কাজে নিয়োজিত ছিল এবং এটিই ছিল তাদের একমাত্র জীবিকা। জেলেরা বলছে তাদের মাছ ধরার জায়গা অত্যন্ত সীমিত। ইসরায়েলি জাহাজগুলো যে কোনো মুহূর্তে তাদেরকে এসে মেরে ফেলতে পারে। যুদ্ধের প্রথম সপ্তাহগুলোতে গাজা উপত্যকায় সব বন্দরে বোমাবর্ষণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। এ সময় তারা বেশ বোমাবর্ষণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। এ সময় তারা বেশিরভাগ মাছ ধরার নৌকা ধ্বংস করে দেয়। ইসরায়েলি হামলার ভয় মাছ ধরা বন্ধ করে দেয় জেলেরা। 35 বছর বয়সে ইসমাইল আবু জাওয়াব নামে এক মাঝি সিসিটিভিকে জানান 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত মাছ ধরার কাজ বন্ধ রয়েছে। ইসমাইল আরো বলেন, দখলদাররা দেইর আল বালা শহরের সব নৌকা ধ্বংস করে দেয়। সমস্ত জাল তারা পুড়িয়ে দেয়। গত 10 অক্টোবর তার নৌকাও পুড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ইসরায়েলি যুদ্ধ এবং অবরোধের কারণে এসব জেলেদের জীবিকা নির্বাহ করা এবং বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। ফলে শত শত জেলে জীবিকার সন্ধানে এখন ঝুঁকি নিয়ে সমুদ্রে পাড়ি দিতে আবারও বাধ্য হয়েছে। ইসমাইল বলেন, অবরোধের কারণে তাদের জীবন নরকে পরিণত হয়েছে। ইসরায়েলি বাহিনীর নৃশংস কর্মকাণ্ড জেলেদের জীবনকে প্রভাবিত করেছে। মাত্র আধা কিলোমিটার সমুদ্রে যাত্রা করার পরই ইসরায়েলি সামরিক নৌযান তাদের লক্ষ্য করে গুলি করে। এতে অনেকে আহত এবং নিহত হন। 1 মিটার যাত্রা করার পর বেঁচে থাকা যাবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই বলেও জানান ইসমাইল। ইফাত জাহান, বাংলাদেশ। ইতালি নেপলসে গত কয়েক মাস ধরে অগ্নুৎপাতের মধ্যে বারবার স্থলভাগের উত্থান ঘটছে, যার কারণে নেপলসের চারপাশে ধ্বংসাত্মক ভূমিকম্পের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ইতালি ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি INGB গভীর পর্যবেক্ষণের পর সকলকে